হ্যালো ইংলিশ লার্নার্স, আজকে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে, তাহলে ক্লজ সম্পর্কে তোমাদের যে ডাউটসগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এ আশা করছি। তো চলো প্রথমে জেনে নিই ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার এবং কি কি এই বিষয়গুলি। দেখো, ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি, যাতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকবে। ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। অর্থাৎ যে কোনো বাক্য, যখন আমরা যে কোনো বাক্যই গঠন করি না কেন, তাতে কিন্তু ক্লজ থাকতেই হবে। এবং প্রতিটি বাক্যেই আবার এক বা একাধিক ক্লজও কিন্তু থাকতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। A clause is an association of some words that contain both a subject and a predicate, and sentence must contain a clause at least. যেমন দেখো, আমরা এখানে দুটি বাক্য উদাহরণ হিসেবে দেখি। He bought a new motorcycle. এই সেন্টেন্সটার ভেতরে আমরা একটা সেন্টেন্স পেয়েছি, সেন্টেন্স তো একটাই, এবার এখানে একটাই ক্লজ পেয়েছি, কারণ সেন্টেন্সটার ভেতরে কোনো কানেক্টর কিন্তু যোগ করা হয়নি, যার ফলে এখানে একটা ভার্ব এবং একটা অবজেক্ট আমাদের এখানে রয়ে গেছে, যার ফলে এখানে একটা সেন্টেন্স এবং একটা ক্লজেরই কিন্তু ব্যবহার আমরা দেখছি। আবার দেখো, হি বট এ নিউ মোটরসাইকেল বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান। এখানেও সেন্টেন্স কিন্তু একটাই আছে, কিন্তু এখানে আমরা দুটো ক্লজকে লক্ষ্য করছি। যেমন হি বট এ নিউ মোটরসাইকেল একটা ক্লজ, বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান আরেকটি ক্লজ। সুতরাং আমরা দেখতে পেলাম যে প্রতিটি বাক্যেই এক বা একাধিক ক্লজ কিন্তু থাকতে পারে। এবার চলে আসি ক্লজ কত রকমের রয়েছে সেইটাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর টু টাইপস অফ ক্লজেস, ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। এবার ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজ কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটি ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ হলো একটি অর্থপূর্ণ, একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটি সম্পূর্ণ এবং অর্থপূর্ণ বাক্য নিজেই তৈরি করতে পারে। এটির একটি সাবজেক্ট, একটি ভার্ব অবশ্যই থাকবে এবং এটি একা একটি বাক্য তৈরি করতে পারে এবং একটি বাক্যের অংশও হতে পারে। আবার দুটি সমান ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেরকম অ্যান্ড, অর, বাট, ফর, নর, সো, ইয়েট এর আগে একটি কমা ব্যবহৃত হয়। উদাহরণ দিলেই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, উই ভিজিটেড ক্যালকাটা ইন অক্টোবর। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। এইবার যেমন দেখো, উই ভিজিটেড ক্যালকাটা ইন অক্টোবর অ্যান্ড দেন উই ভিজিটেড মুম্বাই ইন নভেম্বর। এখানেও দেখো দুটো ক্লজ রয়েছে এবং দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার হি এট এ বোল অফ নুডলস। সুতরাং আমরা এই বাক্যের মধ্যেও কিন্তু একটাই ক্লজকে ব্যবহার হতে দেখছি। এবার সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যেটা আমি তোমাদেরকে বললাম একটু আগে, যেটা বললাম যে দুটি একটা সেন্টেন্সকে, ইট ক্যান অ্যালোন মেক এ সেন্টেন্স, এবং দুটি সমান ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে কোঅর্ডিনেটিং কনজাংশন যখন আমরা ব্যবহার করব, তার আগে একটা কমা ব্যবহার করে নেব। যেরকম দেখো, উই ভিজিটেড ক্যালকাটা ইন অক্টোবর, পরে কমা দেব, তারপরে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ডকে যুক্ত করব, অ্যান্ড দেন উই ভিজিটেড মুম্বাই ইন নভেম্বর, এই বাক্যটাকে লিখব। এবং দুটোই কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উদাহরণ হচ্ছে। এবার আমরা চলে আসি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজে। যেরকম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একাই একটি বাক্যকে গঠন করতে পারে, তেমনিভাবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একা কোনো সম্পূর্ণ অর্থ বা বাক্য তৈরি করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত কি করে, সাবঅর্ডিনেটিভ কনজাংশন, রিলেটিভ প্রোনাউন বা অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়, যা ডিপেন্ডেন্ট ক্লজটিকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ব্যাপারটাকে খুব ভালো করে দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত
সাবঅর্ডিনেট কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন বা অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয় যা ডিপেন্ডেন্ট ক্লজটিকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেরকম দেখো, আই স এ পুয়ার বয়, বাক্যটা সম্পূর্ণ। এবার এটাকে আমরা যদি আরও ব্যাখ্যা করি, একটা হু ওয়াজ হাংরি, এই কথাটিকে যদি আমরা ব্যাখ্যা করি, হু ওয়াজ হাংরি, এটা তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। কার ওপরে এটা নির্ভর করছে? আই স এ পুয়ার বয়ের উপরে এই সেন্টেন্সটা নির্ভর করছে। আবার দেখো, দ্য টিচার আস্কড মেনি কোশ্চেন্স, বাক্যটা সম্পূর্ণ হয়েছে, বাট নোবডি কুড অ্যান্সার। এখানে কিন্তু আবার আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে লক্ষ্য করছি, যেটা একটা বাট দিয়ে যুক্ত করা হয়েছে। শি ওয়েন্ট টু বেড আফটার ওয়াচিং দ্য শো, সে বিছানায় শুতে চলে গেছিল এই শোটা দেখবার পরে। আবার দেখো, শি ওয়েন্ট টু বেড, এই বাক্যটার মধ্যে আমরা পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে লক্ষ্য করছি, কিন্তু যেটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? আফটার ওয়াচিং দ্য শো। অর্থাৎ এখানে দেখো যে ডিপেন্ডেন্ট ক্লজটিকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত করছে কে? হয় কোনো কনজাংশন, নয় কোনো রিলেটিভ প্রোনাউন। এবার এসো আমরা জেনে নিই যে সাবঅর্ডিনেট ক্লজ কত রকমের রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যের ভেতরে একটি অ্যাডভার্ব, নয় কোনো অ্যাডজেক্টিভ, নয় কোনো নাউন হিসেবে কাজ করে। সেই অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ 3 রকম, এবং এই 3 রকম কী কী? একটা নাউন ক্লজ, যেখানে এইটি নাউন হিসেবে কাজ করবে, একটি অ্যাডজেক্টিভ ক্লজ, যখন এটি একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং আরেকটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, মানে যখন এটি একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে আমরা 3 ধরনের সাবঅর্ডিনেট ক্লজকে লক্ষ্য করছি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এর পরের ভিডিও অংশে আমি কিন্তু তোমাদের সঙ্গে এই 3 রকমের ভ্যারিয়েশন বা এই 3 রকমের উদাহরণ আমি আলোচনা করব, অত্যন্ত ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি এইটুকুই। পরের ভিডিওর জন্য আমি তোমাদেরকে বলবো যে পরের ভিডিওটি আবার দেখতে।